শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। আজও রাজধানী ঢাকায় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। স্বরূপে ফিরেছে রাজধানী। নগর জুড়ে টহল ও তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। রাজধানীর পল্টন এলাকা থেকে এই নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। কারফিউর পঞ্চম দিনের মতো রাজধানীর আজকের যদি পরিস্থিতি আমরা একটু জানানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর পল্টনে এবং সেখানকার যে অবস্থা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু গতকালের তুলনায় যান চলাচল অনেকটা বেড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি সকাল হওয়ার সাথে সাথে কিন্তু যাত্রী চাপও কিছুটা বেড়েছে। বিশেষ করে গতকালকে আমরা দেখেছি সকালবেলা কিছুটা স্বাভাবিক থাকলেও পরবর্তীতে কিন্তু যান চলাচলটা অনেকটাই বেড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। এবং একই সাথে দূরপাল্লা যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু যাতায়াত শুরু করেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সাধারণ মানুষের নিরাপত্তার সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। আমরা পল্টনে অবস্থান করছি, সেখানেও আমরা দেখেছি যেহেতু শিথিল অবস্থা আছে কারফিউ এখন, কিন্তু সেনাবাহিনীর সরব অবস্থান রয়েছে, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি বিজিবির অবস্থানও রয়েছে সেখানে, সাধারণ মানুষের নিরাপত্তার সাথে কিন্তু বিজিবি অবস্থান নিয়েছে এবং সেই সাথে কিন্তু তারা তাদের যে টিম সেই টিম নিয়ে পল্টনে এখানে রয়েছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে সাধারণ যে যান চলাচলের ক্ষেত্রে যে লেনগুলো সেগুলো ক্ষেত্রেও কিন্তু এক ধরনের নিয়ম শৃঙ্খলার মধ্যেও কিন্তু সেনাবাহিনী অনেকটা ট্রাফিকের ভূমিকায় রেখে কিন্তু তাদেরকে সেক্ষেত্রে যান চলাচলে কিন্তু সহযোগিতা করছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজধানীর যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আমরা যান চলাচলের ক্ষেত্রে খুব স্বাভাবিক অবস্থা দেখেছি। এবং একই সাথে যেহেতু আজকে বৃহস্পতিবার অফিস সময় এখন, সেই ক্ষেত্রে অফিস সময়ের ক্ষেত্রেও আমরা যে বিষয়টি দেখেছি যে মেট্রো রেল না চললেও মতিঝিলের যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু সেখানে পল্টন হয়েও কিন্তু অনেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এই সড়কটিতে এক ধরনের চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকটা এখনও সকাল হয়ে উঠেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যানজটও কিন্তু বেড়েছে। আর এই দিক থেকে আমরা দেখেছি সেখানে কিন্তু পুলিশ প্রশাসনেরও কিন্তু একজন অবস্থান রয়েছে এবং তারা কিন্তু এখানে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে কিন্তু অবস্থান নিয়েছে। এবং সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি ঢাকাবাসী অর্থাৎ রাজধানী সহ সারা দেশ যে সহিংসতার যে চিত্র দেখেছিল সেই চিত্র থেকে কিন্তু অনেকটা এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানুষজন স্বাভাবিক জীবনে ফিরেছে, অফিস আদালত স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং সেই অবস্থায় কিন্তু আমরা গতকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজধানীর পল্টন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। দর্শক, রাজধানীর পল্টন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। চলমান পরিস্থিতি পরিদর্শনে আজ রংপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা দেখানোর চেষ্টা করছি রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা যেমনটি ঘুরেছি, নগরীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, নগরীর বাইরেও আমরা ঘুরেছি। এখন একেবারেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, একেবারেই মানুষজন তাদের প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছে, সব ধরনের কাজকাম চলছে, একই সঙ্গে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢাকাগামী যে বাস রয়েছে, পরিবহন রয়েছে, সেগুলো চলছে একেবারে। একই সঙ্গে আন্তঃজেলায় যে বাস, মিনি বাস রয়েছে সেগুলো চলাচল চলছে। একই সঙ্গে কিন্তু রিক্সা, অটোরিক্সা সহ সব ধরনের পরিবহন সেগুলো চলছে, অর্থাৎ স্বাভাবিক দিনগুলোর মতোই কিন্তু মানুষজন ঘর থেকে বেরিয়েছে, সড়কে যানজট রয়েছে। আমরা কিন্তু সে দেখার চেষ্টা করছি যে অনেক যাত্রী রয়েছে, শত শত যাত্রী রয়েছেন যারা পরিবহনের জন্য অপেক্ষা করছেন এবং তাদের অনেকেই আবার নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিবহনে তারা ঢাকায় অভিমুখে যাচ্ছেন এবং ঢাকা থেকেও কিন্তু অনেক মানুষজন আসছেন, অনেক গাড়ি আসছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলার কথা যদি বলি যে অন্য যে কোনো সময়ের তুলনায় এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। রংপুরের কোথাও কোনো সমস্যা নাই। একই সঙ্গে এই নগরবাসীকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয় সেজন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে। বিশেষ করে সেনাবাহিনী কিন্তু অবস্থান নিয়ে তারা এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। তো রংপুরের সব মিলে রংপুরের যে পরিস্থিতি, রংপুরের পরিস্থিতি এখন পর্যন্ত অত্যন্ত ভালো রয়েছে, এটা আমরা বলতেই পারি। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।
কারফিউ শিথিল হওয়ায় বরিশালের সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহন, রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। চলতি মাসের শুরু থেকে নিয়মিতভাবে যে বরিশালে আন্দোলন, সংগ্রাম, সংঘর্ষ, সংঘাতের এবং সড়ক মহাসড়ক অবরোধের ঘটনাগুলো ছিল, তা কিন্তু এই চলতি সপ্তাহে একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। আমরা যেটা দেখেছি যে সারা বাংলাদেশের নয়, বরিশালেও গত শনিবার থেকে যখন সেনা সদস্যরা কারফিউ বাস্তবায়নে নেমেছে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং একটা স্বস্তির নিঃশ্বাস আসলে বরিশাল নগরী সহ আশেপাশ জেলার যে মানুষ তারা আসলে এখন নিতে পারছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল নগরের আমতলা মোড় এলাকায়। এই জায়গাটার পাশে রয়েছে সরকারি হাসপাতাল, পাশে সাগরদী কাঁচা বাজার সহ অনেকগুলো ব্যাংক এবং বীমার প্রতিষ্ঠান এবং আরো অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠানগুলো। আমরা কিন্তু আজ যেটা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে গিয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে আজ কিন্তু সড়কে যান চলাচল অন্য দিনের তুলনায় বেশ বেড়েছে এবং আমরা বরিশাল জেলা প্রশাসন সূত্রে আসলে যেটা জানতে পেরেছি যে আজ বরিশাল নগরীতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং নগরীর বাইরে যে 10টি উপজেলা আছে সেই জায়গাগুলো কিন্তু সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং এই ঘোষণা দেওয়ার পরপরে কিন্তু মানুষজন আসলে তারা সড়কে নেমেছে। তারা তাদের দৈনন্দিন যে কার্যক্রম সেটি আসলে স্বাভাবিকভাবেই আসলে করে যাচ্ছে এবং স্বাভাবিক যে জীবনযাত্রা একটি ছন্দ পতন ঘটেছিল সেটি কিন্তু আবার সে আগে পুনরায় জায়গায় ফিরে আসছে বলেই আমরা আসলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর 2 ব্যাটালিয়ন সেনা সদস্যরা কিন্তু বরিশাল জেলায় তারা আসলে কারফিউ এবং যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ করে যাচ্ছে এবং আমরা আরো যেটা জেনেছি যে পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা বরিশাল বিভাগের 6টি জেলার সাথে সাথে কিন্তু তারা পার্শ্ববর্তী মাদারীপুর এবং শরীয়তপুর জেলাতেও স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসনের মানুষদেরকে আসলে সহায়তা করে যাচ্ছে পুনরায় আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আজ কিন্তু বরিশাল নতুল্লাবাদ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে সকাল থেকে কিন্তু দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে এবং বরিশাল নদীবন্দর থেকে কিন্তু ছেড়ে গেছে বিভিন্ন রুটের অনেকগুলোই আসলে লঞ্চ এবং সাধারণ যে পণ্য পরিবহন সেটিও কিন্তু আগের মতোই আসলে আবার শুরু হয়েছে এবং স্থানীয় যে জেলা প্রশাসক সহ পুলিশ কমিশনার যে পুলিশ সুপার তারা সবাই আসলে আহ্বান জানিয়েছে সাধারণ মানুষদের তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রম করে যায় এবং কারফিউর যে সময়টা সেই সময়টিতে তারা যেন আসলে ঘরে থাকে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে চলমান যে কারফিউ পরিস্থিতি তার সর্বশেষ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিল সহকর্মী শফিক মুন্সি। নারায়ণগঞ্জে কারফিউ পরিস্থিতিতে আজ থেকে স্বল্প দূরত্বে শুরু হলো ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত ট্রেন চলাচলের স্বাভাবিক হয়নি। ফলে যারা নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বিভিন্ন জায়গাতে ট্রেনে করে যাতায়াত করেন তারা কিন্তু এখন সেটি করতে পারছেন না এবং যানবাহন চলাচলও কিন্তু গত 3 দিন ধরে শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে করে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। এর বাইরে যারা নারায়ণগঞ্জে আসেন তারাও কিন্তু আজকে এই ট্রেনে করে আজকে পর্যন্ত আসতে পারছেন না। আমাদেরকে নারায়ণগঞ্জের রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার খাজা সুজন জানিয়েছেন দুপুরের পরে ট্রেন চালু হওয়ার কথা রয়েছে যদি সব কিছু স্বাভাবিকভাবেই যেভাবে চলছে সেই পরিস্থিতি থাকে। এছাড়া নারায়ণগঞ্জে আজকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও একেবারেই স্বাভাবিক, অর্থাৎ চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাছাড়া যানবাহনগুলো কিন্তু আজকে স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং গত কয়েকদিনের তুলনায় একেবারে নারায়ণগঞ্জের স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ফলে এখানে প্রচুর মানুষের বসবাস রয়েছে এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন কলকারখানা পোশাক কারখানায় কাজ করেন তারা কিন্তু প্রতিদিনের মতো আজকে তাদের কর্মস্থলে যোগদান করেছেন। তো বলা যায় গত কয়েকদিনের তুলনায় আজকে নারায়ণগঞ্জে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং হয়তো দুপুরের পরে নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হতে পারে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন 16 জোড়া করে ট্রেন চলাচল করে এবং এই ট্রেনে করে প্রায়
কয়েক লাখ মানুষ কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ রোডে যাতায়াত করতেন। তো এই পরিস্থিতি আমার কাছে আজকে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসাইন। কুষ্টিয়ায় আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। এতে সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সারা দেশের মতো কুষ্টিয়ায় 6ষ্ঠ দিনের মতো গড়িয়েছে কারফিউ। তবে বলতে পারি যে আজকে অনেকটাই শিথিল অবস্থায় রয়েছে, কারণ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু কারফিউ নেই কুষ্টিয়ায়। অর্থাৎ শুধুমাত্র বলা যায় যে রাতে কারফিউ রয়েছে, দিনের বেলায় কিন্তু কুষ্টিয়ায় কোনো কারফিউ নেই। এর প্রভাবে কিন্তু যান চলাচল বেড়েছে, সাধারণ মানুষও কিন্তু শহরে বেরিয়েছে এবং দোকানঘাটও অনেকগুলা খুলেছে। গত কিছুদিন যাবৎ এই যে কারফিউর প্রভাবে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, তাদের উপরে কিন্তু বিরূপ প্রভাব পড়েছিল, কারণ তাদের আয় কমে গিয়েছিল, যার প্রভাবটা কিন্তু তাদের সরাসরি তাদের উপরে পড়েছে। সর্বশেষ আমি এতটুকু বলা যায় যে আসলে এই যে 6 দিন ধরে যে কারফিউ চলছে, এই কারফিউর মধ্যে কিন্তু কোনো ধরনের কুষ্টিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেমন যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের কারোকে কিন্তু মাঠে দেখা যায়নি এবং এখন পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে, তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং যদি কারো সন্দেহভাজন দেখা যায় তাদের কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং তল্লাশির মাধ্যমে শহরে ঢুকতে দিচ্ছেন। আসলে যে কারফিউর যে পরিস্থিতি এখন আস্তে আস্তে কিন্তু এটি স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরেছে, কারণ এই দীর্ঘ 6 দিন কিন্তু আজকে দিয়ে কারফিউর আওতায় রয়েছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষের একটি নাবিশ্বাস উঠেছিল। তবে আরেকটি বিষয় না বললেই নয়, যে উদ্ভূত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রভাবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এই আতঙ্কের ফলে কিন্তু কারফিউটা দেওয়ায় অনেকেই কিন্তু স্বস্তি প্রকাশ করেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে এবারের কারফিউ কিন্তু সাধারণ মানুষ সমর্থন করেছে, কারণ এই কারফিউর ফলেই কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এবং জানমালের যে নিরাপত্তা সেটি কিন্তু দেওয়া গেছে। আসলে এই যে কারফিউ এখনও চলছে কুষ্টিয়ায়, তবে কিছুটা সীমিত আকারে চলছে। বলা যায় যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কুষ্টিয়ায় কারফিউর আওতামুক্ত রয়েছে, অর্থাৎ শুধুমাত্র রাতে কারফিউ চলছে, যার প্রভাবে কিন্তু যানবাহন এবং দোকানঘাট কিন্তু খুলেছে এবং শহরে ব্যস্ততা বেড়েছে মানুষের। আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আজকে সন্ধ্যা 7টায় কিন্তু তাদের কোর কমিটির মিটিং রয়েছে। এই মিটিংয়েই তারা সিদ্ধান্ত নেবেন আসলে আগামীকালকেও কুষ্টিয়া কারফিউর আওতায় থাকবে না আওতামুক্ত থাকবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। পঞ্চগড় থেকে কাঁচাবাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে। আসলে কারফিউর সাথে সাথে এইখানে জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে, বিশেষ করে বাজার দর নিয়ে। যারা বাজার করতে আসছে তারা কিন্তু প্রতিদিনে হাউতাশ পড়ছে। এমন কোনো জিনিস নেই যে জিনিসটির দাম 50 টাকার নিচে রয়েছে। বিশেষ করে আপনাকে যদি বলি যে পঞ্চগড়ের বিভিন্ন হাট বাজারে এখন পর্যন্ত মরিচ, পেঁয়াজ, আদা এবং ডিম, মাছ, এই সব জিনিসের দাম কিন্তু আসলে অনেক তুঙ্গে। অর্থাৎ এইসব জিনিস মাছের কেজি, যে মাছের কেজি ছিল কারফিউর আগে প্রায় 300 টাকা বা 300 টাকা কেজি, সেই মাছ এখন কিন্তু 400 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি মাছে কিন্তু 100 টাকা দরে বিক্রি বেশি হচ্ছে বলে এরকম আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি দেশি মাছের কথা বলি, বর্ষা মৌসুম চলছে, এ সময় আসলে প্রচুর মাছ পাওয়ার কথা, কিন্তু সেই মাছ যদিও বাজারে উঠছে, সেই দেশি মাছ কিন্তু আসলে কেনা খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি যদি ডিমের কথা বলি, ডিম 48 টাকা যেই ডিম ছিল, বর্তমানে সেই ডিম কিন্তু 52 টাকা দরে বিক্রি হচ্ছে, প্রতি 4টি ডিমে বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু মরিচের কথা আসলে গত কয়েকদিন আগে 320 টাকা থাকলেও কিন্তু আজকে কিন্তু কিছুটা মরিচের দাম কম, অর্থাৎ 240 টাকা। পেঁয়াজ কিন্তু সেঞ্চুরি সুই এরকম একটি অবস্থা। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে কলা, পেঁপে, বেগুন, বরবটি সব জিনিসের দাম কিন্তু আসলে আকাশ ছোঁয়া। অর্থাৎ জনগণ, এইখানে লোক ক্রেতা যারা আছে তারা কি খাবে এটা বলা বাহুল্য, কারণ হচ্ছে আয় বাড়েনি, মানুষের কিন্তু ব্যয় কিন্তু অনেকাংশ বেড়েছে। এর পাশাপাশি কিন্তু আসলে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে কারফিউর কারণে কিন্তু আসলে গাড়ি আসতে পারছে না, আর যদিও গাড়ি আসে সেই গাড়ির মূল্য অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে ক্রেতাদের বেশি দামে প্রত্যেকটি জিনিস কিনতে হচ্ছে। এই কারণে কিন্তু আসলে বাজারে
সরকারের যে উদ্যোগতি সেটি সেই কথা বলছে। এদিকে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা কাজ সাজিয়ে আসলে কোনো একটা অজুহাত এলেই আসলে এইরকম দাম কিন্তু তারা বৃদ্ধি করে, এইরকম একটা কথা বলছে তারা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। কাঁচাবাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। টানা 5 দিন থেকে জোয়ারের পানিতে ভাসছে ভোলার উপকূলের অন্তত 30 গ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, ভোলার যে এখনকার যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে এই অবস্থা আরো 4 থেকে 5 দিন থাকবে এবং পানি উন্নয়ন বলছিল যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে উজান থেকে নেমে আসা পানির ঢল এবং একই সাথে পূর্ণিমার জোয়ের প্রভাবে কিন্তু মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে। এবং আমি রয়েছি রাজাপুর ইউনিয়নে। একটু যদি আশেপাশের দৃশ্য দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভোলার যে বাঁধের বাইরে 30টি গ্রাম রয়েছে, গ্রামে কিন্তু জোয়ারের পানি প্লাবিত হয়েছে এবং মানুষজন অন্তত 50,000-এর মতো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং সেসব এলাকার মানুষ কিন্তু এখন খাদ্য এবং বিশুদ্ধ পানির কিন্তু অনেকটাই সংকট দেখা দিয়েছে এবং ত্রাণের জন্য হাহাকার করছে। ত্রাণের জন্য কিন্তু তারা হাহাকার করছে। আমরা জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে, মানুষজনের বেশিরভাগ ঘরে রান্নার চুলো জ্বলছে না, যে কারণে তারা কিন্তু অনেকটা অর্ধাহারে অনাহারের মধ্যেই রয়েছে। অনেকে আবার স্বজনদের কাছ থেকে খাবার এনে কিন্তু সংগ্রহ করছেন। ভোলা সদরের যে রাজাপুর রয়েছে, রামদাসপুর রয়েছে, মাঝেরচর রয়েছে এবং মদনপুর সহ কুকরিমুকরি সহ চরপাতিলা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই যে জোয়ারের পানি প্রবেশ করেছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে গতকালকে মেঘনার পানি ছিল 102 সেন্টিমিটার বিপদসীমার উপরে এবং আজকে সেই পানি যদিও কিছুটা কম, তারপরও আজকে কিন্তু মেঘনার পানি বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এবং যেহেতু আমরা জেনেছি পানিবন্দী মানুষের সাথে কথা বলে, তারা বলছিল যে পানি কিন্তু দিনে 2 বার কিন্তু এখানে জোয়ারের পানি প্রবেশ করে, বিকেল নাগাদ প্রবেশ করে একবার এবং ভোর রাত নাগাদ একবার প্রবেশ করে। কিছু কিছু এলাকায় পানি নেমে গেল, অনেক এলাকায় কিন্তু এখনো পানির জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জোয়ার এলেই এই সমস্ত এলাকা প্লাবিত হয় এবং এসব মানুষ কিন্তু অনেকটা দুর্ভোগে পান। আমরা একটু এলাকার লোকজনের সাথে কথা বলবো। আপনাদের এখানে এই যে পানি বন্দি থাকার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? আমরা আইতে যেতে কষ্ট হয়, পানি জোয়ারে ভরা থাকে, তখন আমরা আই ভিজা কাপড় ধুই ভিজে আই। কতদিন ধরে আপনাদের এই অবস্থা ধরে তো আজকে প্রায় সপ্তাহ নেই, তখন আমরা কাপড় ধরে ভিজে পাল্টে আই রাস্তার বুড়ি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের দুর্ভোগের কথা এবং আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা বলছিল যে আরো 3 থেকে 4 দিনে জোয়ারের পানির তীব্রতা থাকবে এবং এরপর হয়তো স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং তারা বলছিল যেহেতু বাঁধের বাইরে এলাকাগুলোতে পানি ঢুকছে, তারা এখানে বিকল্প বাঁধের চিন্তা ভাবনাও কিন্তু করছেন। তো এ ছিল আমার কাছে ভোলার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।